যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। জানান, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য আলাদা বিভাগ করা হবে, যার কাজ হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের উন্নয়ন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হয়েছিল সেই সব শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির এই মতবিনিময় সভা রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত সভায় জুলাইয়ে শহীদ পরিবারের সদস্যদের কষ্ট এবং উত্তাল জুলাইয়ে আহতদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনারা দেখেছেন, আমরা বিচারের নামে এখনো প্রহসন দেখতেছি। কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার, কিন্তু তারা আমাদের কথা রাখে নাই। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন। জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের অবদান কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয় বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আরেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন। সেহেতু আপনারাও এই সময়ের এক ধরনের মুক্তিযোদ্ধাই। আপনার সন্তানরা যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওরা গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং পৃথিবীতে সভ্যতার যে অবদান গণতন্ত্রের মধ্যে দিয়ে এই মহান এক আদর্শের জন্য তারা লড়াই করেছে। তাই তাদের মৃত্যুর জন্য আজকে গোটা জাতি আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পুত্রকে তারা শ্রদ্ধা জানায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানান, ২৪শে গণঅভ্যুত্থানের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থে অধিকার হারা গণতন্ত্রকামী মানুষের গণ আন্দোলন। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিকামী মানুষের গণ আন্দোলন। তিনি বলেন, যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, প্রিয় ভাই বোনেরা, আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যারা ঋণ খেলাপি এবং রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়ে চলছেন তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন। তিনি অভিযোগ করেন, ইসি ভবনের সামনে প্রার্থীদের মারধরের ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। রংপুরের বাবনপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে গণভোটে হ্যাঁ প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন আখতার হোসেন। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ প্রচারণা শুরু করে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি। এ সময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, অনেকেই প্রকাশ্যে নো ক্যাম্পেইন করলেও প্রকৃতপক্ষে তারাই আবার হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। জুলাই আন্দোলনের সব শক্তি গণভোটে হ্যাঁ এর পক্ষেই থাকবে বলে মনে করেন তিনি। জুলাইয়ের পক্ষে সকল শক্তি হ্যাঁ এর পক্ষে থাকবে। আমরা মনে করি যে যদি এই জুলাই সনদ বা এই সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে এখানে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আওয়ামী যে সিস্টেম সেটা বলবতী থেকে যাবে।
এ সময় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, বাংলাদেশের মানুষ একই ব্যক্তি 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। তারা পুরনো আওয়ামী রাজনৈতিক ব্যবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির সিদ্ধান্ত আর চায় না বলেই গণভোটে হ্যাঁ ভোট দেবে। বাংলাদেশের মানুষ এই পুরনো আওয়ামী সিস্টেম চায় না। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, যে পরিবর্তনের জন্যই 3রা আগস্ট লাখ লাখ মানুষ শহীদ মিনারে সমবেত হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। হাদির পরিবারের পুনর্বাসন উদ্যোগকে স্বাগত জানালেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। অতীতের সময়টা তো আমরা খেয়াল করেছি, সে প্রবণতা এখনো পর্যন্ত চলমান আছে। আমরা সে জায়গায় সরকারের কাছে আহ্বান জানাবো, অবশ্যই আপনাদের কর্তব্য রয়েছে একই সাথে বিচার সম্পন্ন করা এবং পরিবার তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা। এ সময় ইসি ভবনের সামনে প্রার্থীদের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। যদি ইলেকশন কমিশন ঋণ খেলাপি, যারা ট্যাক্স ফাঁকি দেন, কর ফাঁকি দেয় যারা, এবং যারা দ্বৈত নাগরিকত্বে নিয়ে বাংলাদেশে চলছেন, এসব ব্যক্তিদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়, জাতীয় নাগরিক পার্টি সহ আমরা 10 দলীয় জোট আমরা গোটা বাংলাদেশে আমরা এটার প্রতিবাদ জানাবো। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 1 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখন উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। পুলিশ কমিশনটা করা হয়েছে জনগণের উপকার করার জন্য, আইন করা হয় জনগণের উপকার করার জন্য। পুলিশ কমিশনটা এমনভাবে করা গেছে যেন একটা জনবান্ধব পুলিশ গড়ে ওঠে। আপনারা আজকে দেখছেন যে আমি একটা কথা বারবার বলছি, পুলিশদেরও অন্যায় আদেশ যেন তারা ক্যারি আউট না করে এবং দুর্নীতির সাথে যেন তারা না জড়ায় এবং তারা যেন কোনো রাজনীতিক সদস্যের মতো ব্যবহার না করে, যেহেতু এরা হলো জনগণের টাকার পুলিশ। সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কিন্তু এত অল্প সময়ে এত বেশি সংস্কার আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময়ের মধ্যে ব্যাংক খাতে মানুষের আগ্রহ ফিরেছে বলেও জানান আইন উপদেষ্টা। বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা আইন করা দরকার সবই অন্তর্বর্তী সরকার করেছে। এর ধারাবাহিকতায় রুল অব ল প্রতিষ্ঠায় আরও 5 থেকে 10 বছর লাগবে। নির্বাচিত সরকার এ ধারা ধরে রাখলে জনগণ সংস্কারের সুফল পাবে। আমরা সংস্কারের পথে, সুশাসনের পথে, রুল অব ল এর পথে অগ্রসর হয়েছি। এই অগ্রযাত্রাকে আরো বেগবান করার মতো ক্ষমতা নির্বাচিত সরকারগুলোর থাকবে। নির্বাচিত সরকারগুলোর ক্ষমতার পাশাপাশি যদি আন্তরিকতা এবং কমিটমেন্ট দেখায়, অবশ্যই আমরা প্রত্যাশিত সুফল আরো বেশি করে ভবিষ্যতে পেতে থাকব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ 5 সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা 6:30 যমুনায় এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলার রায় 2 ফেব্রুয়ারি। শেখ হাসিনা ও ববি ছাড়াও তার বোন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ মোট 18 জন এ মামলার আসামি। আজ যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রায়ের জন্য 2 ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন। দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ 17 আসামি পলাতক থাকায় কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে খুরশিদের খালাস চান তিনি। রিটার্নের মধ্যে উল্লেখ করেছে তার মার দেওয়া 4টা প্লট এবং তার চাচার দেওয়া 2টা প্লট এবং তার স্থায়ী অ্যাড্রেসের কথা উল্লেখ করেছে, কিন্তু সে এই প্লট নেওয়ার সময় বলছে আমার কোনো মিথ্যা তথ্য দিয়ে এই প্লটটা সে গ্রহণ করেছে এবং তার নামে সে দখল বুঝে নিছে এবং এটাই আদালত প্রমাণিত হয়েছে। আমরা তার আজকে যুক্তিতর্কে তার সর্বোচ্চ সাজা তার প্রার্থনা করেছি। রায়ের তারিখটা হলো আগামী 2/2/2026 তারিখে আমরা ইনশাল্লাহ রায় প্রচার করব। আমরা সর্বোচ্চ বিচার চাই। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ ও মাহমুদুর রহমান সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 29 জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এ আদেশ দেন। এ মামলার অপর 4 আসামি পৃথক মামলায় গ্রেফতার রয়েছেন। এদিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন আগামী 25 মার্চের মধ্যে শেষ করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। 28 জন আসামির বিরুদ্ধে একটা আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করেছিলেন। ট্রাইব্যুনাল আজকে সেই ফর্মাল চার্জের অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে 28 জন আসামি, এই 28 জন আসামির মধ্যে ঢাকা মহানগরীর দক্ষিণের সাবেক মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ফেনী শহর সংলগ্ন পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জেলার প্রায় 1/2 শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এতে চরম আতঙ্কে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এটি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। ভবনের ছাদ থেকে খসে পড়ছে আস্তর, দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল। কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি পড়ে ভিজে যায় বই খাতা। এমন পরিবেশে ভয় আর শঙ্কা নিয়েই পড়াশোনা করছে শিক্ষার্থীরা। আমাদের বিদ্যালয়টি খুব ঝুঁকিপূর্ণ, আমরা সবসময় ভয়াবহতা থাকি এবং আমাদের টিচাররাও সবসময় ভয়াবহতায় থাকে। আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। আমাদের সরকার যেন একটা নতুন ভবন দেয়। আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে দুশ্চিন্তায় অভিভাবকরাও। যে অবস্থা আমাদের বাচ্চা কাচ্চাকেও দিতে আমরা মন চাচ্ছি না, বিদেবিদ করতেছি। আমরা সবসময় ভয় করে যে আমাদের ছাত্রদের কি না কি ক্ষতি হয়ে যায়। শিক্ষকরাও ঝুঁকি নিয়ে পাঠদান করতে বাধ্য হচ্ছেন। 10 বছরের থেকেই দেখতেছি বিদ্যালয়টা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং বাচ্চারাও এটা ঝুঁকিপূর্ণের মধ্যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আসে। অনেক সময় যে এগুলো সবগুলাই হঠাৎ করে যে কোনো সময় মনে করেন ভেঙে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ। নতুন ভবনের জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো ফল পাওয়া যায়নি। সরকার বাহাদুরের কাছে আমার আবেদন নিবেদন থাকবে অনতিবিলম্বে আমাদের একটি নতুন সুন্দর একটা ভবন যদি দেয় তাহলে শিক্ষার পরিবেশটা আমার পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরিয়ে আনতে পারবে বলে আমি আশা করি। 2026 সালে PDP 5 শুরু হলে বিদ্যালয়গুলোর উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রেণীকক্ষের সংকটও থাকবে না ইনশাল্লাহ। PDP 5 অত্যন্ত বড় আকারে শুরু হবে, 26 সাল থেকে শুরু হবে। আশা করছি ইনশাল্লাহ আমাদের শ্রেণীকক্ষের সংকট এমনিতেও নাই, তো আমাদের 26 সাল থেকে ছাত্র সংখ্যাও বাড়বে। ইনশাল্লাহ আমাদের উন্নয়নের কাজও
ত্বরান্বিত হবে ইনশাল্লাহ, আশা করছি। তবে স্থানীয়দের প্রশ্ন, ভবিষ্যতের আশ্বাস নয়, ঝুঁকিপূর্ণ ভবনে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কম্বলের অভাবে শীতের সঙ্গে যুদ্ধ করে দিন কাটছে ফুটপাতের অসহায় মানুষের। পলিথিনে শুয়ে আর পুরনো জামা গায়ে জড়িয়ে কোনো মতে পার করছেন কনকনে শীতের রাত। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। শীত যেখানে বিত্তবানদের জন্য আরামের, সেখানে ছিন্নমূল মানুষের জন্য তা হয়ে ওঠে বিপর্যয়ের নাম। ফুটপাত আর বাস স্ট্যান্ডে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষগুলোর কাছে শীত কোনো ঋতু নয়, বরং এক নিষ্ঠুর পরীক্ষা। সারাদিন বাসাবাড়িতে কাজ শেষে সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের বিভিন্ন ফুটপাত ও বাস স্ট্যান্ডে পলিথিন বিছিয়ে আর পুরনো কাপড় ও বস্তা গায়ে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করেন নিম্ন আয়ের মানুষেরা। 300 লোক কাজ করি মানিকগঞ্জ টার্মিনাল, আমরা সবাই কামলা। আমাদের একটা কম্বলও এবং তো কেউ দেয় নাই। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রজা, বাংলাদেশের সরকার, আর বাংলাদেশে আমরা কাজ করি। এই এতদিন থেকে আমরা কিছু পাইছি না। ফুটপাতের একটু উষ্ণ জায়গা দখল করাকে কেন্দ্র করে অনেক সময় নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন তারা। শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত উন্মুক্ত স্থানে শুয়ে থাকা এসব অসহায় মানুষের দীর্ঘশ্বাস যেন দিন দিন বেড়েই যাচ্ছে। কম্বল কিছুই আমরা পাই না, আমরা গরিব মানুষ, দূর দূরত্ব থেকে আসি ভাই, কোনো সাহায্য পাইনি এখানে, বুঝছেন, খুব কষ্টের বিনিময়ে এখানে থাই। এই একটা পলিথিন, একটা খাতা বিছায়া শুয়ে রয়েছি, এতে শীত যায় না আর কি। পেটের দায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন এই খেটে খাওয়া মানুষের জীবনে শীত যেন চরম অসহনীয়তা। শীতার্থ এবং মানুষের জন্য কম্বল সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। যে স্টক এসেছিল আমরা পুরোটাই বিলি করে দিয়ে দিয়েছি, উপজেলা ভিত্তিক বিলি করে দিয়ে দিয়েছি। তারা আবার বিভিন্ন এতিমখানা বা ছিন্নমূল মানুষ, দরিদ্র মানুষের মধ্যে বিলি করে দিয়ে দিয়েছে। এখন আমাদের হাতে এই মুহূর্তে নেই, কিন্তু তারপরেও যদি কারো প্রয়োজন হয় সেটা জোগাড় হয়ে যাবে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। প্রায় 38 ঘন্টা পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। প্রশাসনের সঙ্গে সমঝোতা না হওয়ায় টানা রোববারও কর্মবিরতি অব্যাহত রাখেন তারা। এতে দুর্ভোগে পড়েন হাসপাতালের রোগীরা। রোববার দুপুরে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে আবার বৈঠকে বসেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী বৈঠকে আনসারদের হাসপাতালের জায়গায় ডিউটি নিশ্চিত করার আশ্বাস দেন মেডিকেল পরিচালক। এছাড়া মোট 8টি বিষয়ে ইন্টার্ন চিকিৎসকরা নিজেদের দাবি দেওয়া জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। সবচেয়ে বেশি দরদ থাকে ইন্টারনেটের, এটা ইউনিভার্সাল প্রুফ, যুগে যুগে সত্য। আমি যখন ইন্টারনেট ছিলাম তখন আমার মধ্যে ওই স্পিরিট ছিল। আস্তে আস্তে আমরা পেশাগত হয়েছি। আমাদের সবসময় বলি ইন্টারনেটটা হইলো আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স। প্রাণ ইন্টারনেট একটা হাসপাতালের প্রাণকান্ত, ইনশাআল্লাহ সকাল থেকে দেখবেন। ডাক্তার আছেন, প্রফেসররা আছেন, অ্যাসোসিয়েট প্রফেসররা আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা আছেন, মিড লেভেল আছেন, এখানে অসংখ্য ডাক্তাররা আছেন। সেবার মান কোনোভাবেই ব্যাহত হচ্ছে না, সেবা মানে পুরো সেবাটাই চলতেছে, ঠিক আছে। বাকি আমাদের একটা ইস্যু যেহেতু ক্রিয়েট হয়েছে, এই ইস্যুতে আমরা কাজ করে আমরাও যেন খুব দ্রুত কাজে ফিরতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করতেছি। কুড়িগ্রামের সীমান্ত এলাকা হতে গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে 22 বিজিবি ব্যাটালিয়ন। গত 24 ঘন্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিকল্পিত ও ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে 30,29,895 টাকা মূল্যের গাঁজা, গবাদি পশু, জিরা, ধৈঞ্চার বীজ ও কসমেটিক্স সহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করে। কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক জানান, সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের সুস্পষ্ট নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জাল নোট সহ সকল প্রকার মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। ব্যাটালিয়নের সদস্যগণ দিনরাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করছে।
মাদারীপুরের কালকিনি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদের রাজ্য। দিগন্তজোড়া সরিষার ফুলে সৌন্দর্যের সঙ্গে যোগ হয়েছে নতুন সম্ভাবনা। সরিষা ক্ষেত ঘিরে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা রাখছেন কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকত। মাদারীপুরের কালকিনিতে কৃষকের মাঠ জুড়ে প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। চিরসবুজের বুকে কাঁচা হলুদের আলপনায় মোড়া পুরো জনপদ। উত্তরের হিমেল বাতাসে দুলে দুলে হাসছে সরিষার ফুল। মৌমাছির গুনগুন শব্দে মুখরিত চারপাশ। এক ফুল থেকে আরেক ফুলে ছুটে বেড়াচ্ছে মৌমাছিরা, চলছে নিরলস মধু সংগ্রহ। চলতি মৌসুমে কালকিনি উপজেলায় প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বাড়ি ১৪ ও বাড়ি ১৭ জাতের সরিষা চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়ায় এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ফলনও ভালো হচ্ছে এবং মধুও পাচ্ছি আমরা ইনশাল্লাহ। খাঁটি মধুর জন্য সারা বছর বাচ্চারা খাইতে পারবো, নিজেরা খাইতে পারবো, এই উদ্দেশ্যে এখানে আসা। এখানে স্থানীয় যত মানুষ আছে সবাই এখান থেকে মধু সংগ্রহ করি। সরিষা ফুলের মধু মানের দিক থেকে উৎকৃষ্ট হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। মৌচাষীরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মধু উৎপাদন আরো বাড়ানো সম্ভব, যা তাদের জীবিকা ও কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। কুয়াশা থাকার কারণে মধুও নষ্ট হয়েছে অনেক, আবার মাছিও নষ্ট হয়েছে, যার কারণে মধু কম হইতেছে। আরো ভালোভাবে যদি সংগ্রহ করতে পারি তবে আমাদের দেশের চাহিদা পূরণের পাশাপাশি আমরা বিদেশেও রপ্তানি করি। এটা যদি সরকার উদ্যোগ নেয় তবে আমরা আরো স্বাবলম্বী হতে পারি অর্থনৈতিকভাবে। উপজেলা কৃষি বিভাগ জানায় সরিষা আবাদে কৃষকদের সার ও বীজ সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি মৌচাষীদেরও প্রণোদনা ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করতেছি যে কালকিনি উপজেলায় এবছর 10,000 মেট্রিক টনের উপর সরিষা উৎপাদিত হবে। এই বছর নতুন করে সরকার মৌচাষীদের প্রণোদনা দিচ্ছে এবং প্রণোদনার আওতায় প্রত্যেক মৌচাষীকে আমরা একটি করে মৌবাক্স, রানী সহ এবং মৌমাছি এবং মৌ কালেকশনের যে হাইভ সেটা সরবরাহ করা হবে। কালকিনি উপজেলা কৃষি অফিস থেকে এবছর কৃষকদের সরিষার বীজ এবং সার দেওয়া হয়েছে। এটা আমি মাঠ পর্যায়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছি। সাথে সাথে সরিষা ক্ষেতের পাশে মৌবাক্স বসানো হয়েছে। এর ফলে ফলন বাড়বে, অন্যদিকে মধু উৎপাদন হবে। হলুদের চাদরে মোড়ানো কৃষকের বিস্তীর্ণ ফসলের মাঠ যেন নীরবে বলে দিচ্ছে কৃষি এবং প্রকৃতি যখন একই সুতোয় বাঁধা পড়ে তখন সম্ভাবনার রং হয়ে ওঠে আরও উজ্জ্বল। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি।